শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ। 2017 সালের 1 জুলাই সমগ্র দেশে পণ্য ও পরিষেবা কর জিএসটি ব্যবস্থা চালু হয়। এই ঐতিহাসিক কর সংস্কারের বার্ষিকী স্মরণে এবং অর্থনীতিতে এর রূপান্তরমূলক প্রভাব কী এ নিয়ে প্রতি বছর এই দিনটিতে পর্যালোচনা করা হয়। গত 1 জুলাই শিলচরে কেন্দ্রীয় শুল্ক বিভাগে ব্যবসায়ীদের সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভা শেষে জিএসটির অ্যাসিস্ট্যান্ট কমিশনার পার্থ সারথী দাস আকাশবাণীকে বলেন, জুলাই 2017-তে জিএসটি আমাদের দেশে চালু হয়। তো সেই হিসেবে আজকে বলতে গেলে এটা জিএসটির জন্মদিন। তো প্রতি বছরেই এটা দেখা হয় যাতে 1 জুলাই 2017টায় আমরা জিএসটি দিবস হিসেবে যাতে এটাকে উদযাপিত যাতে এটা হয়। এখন ব্যাপারটা হচ্ছে যে জিএসটি যদিও প্রায় 9 বছর হতে চলল, মানে সে এখন আর শিশু নেই, কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স, সুতরাং অনেকে কিন্তু এর মধ্যে ইনভলভড আছেন। অথচ আমাদের দেশে সবাই এই জিএসটির সাথে অতটা ওয়াকিবহাল নন, মানে জিএসটি ঠিক কী জিনিস সেই ব্যাপারটা ওয়াকিবহাল নন। তো সেই দিকে মাথায় রেখেই মূলত পাবলিক অ্যাওয়ারনেস হিসেবে যাতে লোকেরা আরও সচেতন হন এবং জিএসটিতে যে একটা জিনিস থাকে যে অনেক ক্ষেত্রে আমরা ফাঁকির ব্যাপারটা শুনি, তো সেই ফাঁকিটা কিন্তু অনেক রকমভাবেই প্রায় আমি বলবো যে অ্যাটলিস্ট 90 থেকে 95% কেসেই এখন রোখা সম্ভবপর হয়েছে। কিন্তু প্রত্যেকটা ট্রানজ্যাকশানের মধ্যেই যাতে প্রপারলি সেটা ক্যাপচার্ড হয় সেই সংক্রান্ত বিষয়ে জনগণকে সচেতন রাখবার জন্য আজকের এই দিনটা সারা ভারতেই পালিত হচ্ছে। আর সাফল্যের ব্যাপারটা অনেকটাই এই মুহূর্তে জিএসটি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং যত স্টেট গভর্নমেন্ট আছেন তাদের মেন সোর্স অফ রেভিনিউ। আগে হয়তো আমরা 1 নম্বর সোর্স অফ রেভিনিউ বলতে অন্যান্য ট্যাক্সেশনকে বুঝতাম, কিন্তু এই মুহূর্তে যখন কিনা সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল এক্সাইজ বা সার্ভিস ট্যাক্স, তার সাথে স্টেট গভর্নমেন্টের এন্ট্রি ট্যাক্স, ভ্যাট, এইগুলো যখন মার্জ হয়ে গিয়েছে তখন এটাই পুরো দেশের এখানে 1 নম্বর রেভিনিউয়ের সোর্স। সুতরাং সেই দিকে তাকিয়ে সাফল্য কিন্তু অনেকটাই। আমি ছোট যদি একটা ফিগার আপনাকে দিই, এখন প্রতি মাসে সারা ভারতে 2 লাখ crore রুপিস শুধু জিএসটি বাবদ সংগৃহীত হচ্ছে। প্রথম যখন আরম্ভ হয় 2017-তে তখন ফিগারটা অনেক অনেক কম ছিল। সুতরাং জিএসটির স্প্যান ক্রমশ বিস্তৃত হচ্ছে, ট্যাক্সের কালেকশান বেশি হচ্ছে, এটাই হচ্ছে মেন সাফল্য। আর আসাম তথা বরাক ভ্যালির ক্ষেত্রে কিন্তু জিএসটির নানা রকম সিগনিফিকেন্স আছে, যেহেতু এটা ট্যাক্স এবং সেই ট্যাক্সটা যেহেতু সেন্টার এবং স্টেটের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়, সুতরাং গভর্নমেন্টের যত উন্নয়নমূলক অ্যাক্টিভিটি এখানে আছে, সেটা স্কুল বা হসপিটাল বা রাস্তাঘাট বা আইন শৃঙ্খলা সবই কিন্তু একটা ফান্ডের ওপরে ডিপেন্ডেন্ট, আর ওই ফান্ডটাই এখন মেন যোগাচ্ছে জিএসটি। সুতরাং বরাক ভ্যালিতে যত উন্নয়নমুখী গভর্নমেন্টের সব স্কিম আছে সেইগুলো প্রপারলি ইমপ্লিমেন্টেশনের জন্য কিন্তু এই জিএসটি মেকানিজমটাকে স্বচ্ছন্দ, সাবলীল, স্মুথ এটা আমাদের রাখতেই হবে। হ্যাঁ, একটু আগেই যে জিনিসটা হলো, এখানে ট্রেডের থেকে লোকেরা এসেছিলেন, তো তাদের আমরা বললাম যে যদি কিছু অসুবিধা থাকে, ওটা পুরোপুরি একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন ছিল।
সুতরাং সেখানে থেকে বিভিন্ন বক্তা তাদের এই অসুবিধা আছে, হাউ টু ইমপ্রুভ সেই সংক্রান্ত বিষয়ে ওনাদের বক্তব্যটা রেখেছেন, সেটা আমরাও শুনেছি এবং নোটিং হয়েছে। আমরা এখন এটা আমাদের উপরের যে অফিস আছে অ্যাট গুয়াহাটি সেখানে পাঠিয়ে দেব, সো দ্যাট দিল্লিতে আলটিমেটলি যেখান থেকে কিনা ডিসিশন মেকিং জিনিসগুলো হয় সেখানে যেন এইগুলো প্রপার পার্সপেক্টিভে যাতে রাখা হয় সেই ব্যাপারটা আমরা দেখব। তো এই পার্টটা তো হয়ে গিয়েছে। সেকেন্ড কাজ আছে বিকেলের দিকে। আজকে বিকেলবেলাতেই এখানকার বেশ কিছু স্কুলকে, যেহেতু বাচ্চারাও অন্তত অন্যান্য দেশে যেটা আমরা দেখি একদম স্কুল লেভেল থেকেই কিন্তু ট্যাক্সেশনের বেসিক ব্যাপারগুলো সেখানে ঢুকিয়ে দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে এখনও যেহেতু সেই জিনিসটা হচ্ছে না, সুতরাং জিএসটির প্রতি ছেলেরা মেয়েরা কতটা অ্যাওয়্যার আছে সেই দিকে তাকিয়েই এখানকার যে সরকারি কাছার গার্লস হাই স্কুল আছে সেখানে স্লোগান রাইটিং, এসে কম্পিটিশান এইগুলোর সব ব্যবস্থা হয়েছে। তো তারা আজকে বিকেলবেলায় আসবেন, সন্ধ্যাবেলায় আসবেন এবং সেই একটা ইভেন্ট এখানে আছে, সেটাও আমরা দেখব। আর এছাড়া অনেকেই ওভার ফোন আজকের দিনটায় তার এই সমস্যা হচ্ছে, কেননা জিএসটি এখন হাইলি মেকানাইজড হয়ে গেছে। সুতরাং ব্যক্তিগত ক্ষমতার দক্ষতার ঊর্ধ্বে উঠেও ওই সিস্টেম সংক্রান্ত বেশ কিছু ইস্যু থাকেই, তো সেইগুলো যাতে সলভ হয় তো সেইগুলো আজকে দেখা হবে। প্রতি বছর দেশ জুড়ে ১ জুলাই ডক্টরস ডে বা জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়। চিকিৎসকদের নিঃস্বার্থ সেবা ও অবদানের প্রতি সম্মান জানাতে এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কিংবদন্তি চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালিত হয়। এদিন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কাছাড় শাখা বিভিন্ন কার্যসূচির মাধ্যমে দিনটি উদযাপন করে। এ নিয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কাছাড় শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মনিকা দেব জানান, আজ ১ জুলাই, প্রত্যেক বছর এই দিনেই আমরা আন্তর্জাতিক চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয়। এই দিনটি ডক্টর বিসে রয় কে স্মৃতি ও সম্মান জানিয়ে উনার উদ্দেশ্যে পালন করা হয়, কারণ উনার জন্ম এবং মৃত্যু দুটোই ১ জুলাই ছিল। উনি কলকাতার একজন মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন এবং রাজনীতিক হিসেবেও উনি চিফ মিনিস্টার ফ্রম অফ কলকাতা 1950 till until 1962, that is until his death, উনি একজন চিফ মিনিস্টার হিসাবেও কলকাতাতে কাজ করেছেন। আজকে আমরা আইএমএ চিকিৎসকরা সবাই সকাল ধরুন ৬টার থেকে আমসা হাউস সিভিল হসপিটাল যেটা রয়েছে ওখান থেকে আমরা একটা র্যালি নিয়ে রাস্তায় বেরিয়েছিলাম। প্রতি বছর আমরা সেটা করে থাকি। এবারের চিকিৎসক দিবসের মূল্য বিষয়বস্তুটা রয়েছে বিহাইন্ড দ্য মাস্ক, হু হিলস দ্য হিলার্স। এটার মাধ্যমে আমরা জনসাধারণকে এই বার্তাটা রাখতে চাই যে আমরা যারা জনসাধারণকে সবসময় সুস্থ করে রাখার চেষ্টা করি, যতটুকু প্রাণ দিয়ে আমরা পারি, তথাপি অনেক সময় জনসাধারণ আমাদেরকে হয়তোবা যদি সুস্থ না রাখে তাহলে আমরা কিন্তু সুস্থ মস্তিষ্কে বা সুস্থ শরীরে কাজ করার সুযোগটা আমরা সবসময় চাই। তো এইটা যেন আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে উইথ জনসাধারণ, যে আমরা আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে সুস্থ রাখার জন্য, যদি আপনারাও আমাদের সাথে মিলে চলুন এবং আমরা যেন সারা বছর আপনাদের সেবা করতে পারি। একটা কথা উঠে আসে যে ডক্টর পেশেন্ট ফ্রেন্ডলি, হ্যাঁ, অনেক সময় বলা যায় যে ডক্টর পেশেন্ট ফ্রেন্ডলি, হ্যাঁ, বা পেশেন্ট ডক্টর ফ্রেন্ডলি, সেরকম একটা ব্যাপার আসে। সেই বিষয়টা মানে যারা রোগীরা চিকিৎসকের কাছে যান তারা একটু ভয়ে ভয়ে থাকেন, কি বলবো কি না, ডাক্তার কি বলবেন, এবং বললে পরে যদি বলেন তুমি আমার থেকে বেশি জানো কেন, এরকম ধরনের কিছু অভিজ্ঞতার আমরা সম্মুখীন হই। না, এইটা আমি বলছি একটা কথা। ফার্স্ট এন্ড ফরমোস্ট, এটা আমি আমার ব্যক্তিগত ব্যাপার বলছি। ফার্স্ট যখন একটা পেশেন্ট আসে, ফার্স্ট থিং হচ্ছে আমরা জিজ্ঞেস করি পেশেন্টের নামটা কি। কেন জিজ্ঞেস করি? সো দ্যাট আই ক্যান অ্যাড্রেস হার উইথ আ নেম। একবার যখন আমরা পেশেন্টকে হাই হুই না বলে অ্যাড্রেস করি নেমে, তখন পেশেন্ট অনেকটা অ্যাট হোম ফিল করে। যে তারপরে আমরা কিন্তু আমি তো একদমই জাম করি না। তারপর হচ্ছে গিয়ে যে
আহ, ওকে শোনার তো ডেফিনেটলি আমাদের কর্তব্য, বসে ওকে ওর যাই প্রবলেম থাকে আগে শোনার কর্তব্য। কিন্তু অনেক সময় দেখা গেছে when we start our treatment বা আমরা কিছু বোঝাতে চেষ্টা করি, অনেকজন কিন্তু they go straight away to Google, বলবে আমরা গুগলে এটা আছে, গুগলে ওটা আছে। যেমন ধরুন রিসেন্ট একটা পেশেন্ট আমাকে বলছিল যে ম্যাডাম ওটা হলে ভালো হয় নাকি, ওটা হলে ভালো হয় নাকি। আমি বললাম কোথা থেকে তুমি জেনেছো? বলছে আমি গুগল থেকে। আমি বললাম গুগল কি তোমাকে এসে ডেলিভারিটুকু করে দেবে? যদি করে দেয় দেন ইউ ফলো গুগল। আমি না করব না। তখন উঠে আমাকে বলে আমার হাজবেন্ডকে এই কথাটা বলবেন না। বুঝতে পারছেন? তো ওটাই ওটাই হচ্ছে গিয়ে যে গুগল আমাদেরকে ডেফিনেটলি হেল্প করে। এখন যেটা রয়েছে নতুন এআই, এআইতে তো আরো আরো প্রবলেম ক্রিয়েট করবে। কারণ মানে আহ, কিছু জিনিস হয়েছে দেখেন, অল পেশেন্টস আমরা সবসময় বলি যে অল পেশেন্টস আর নট ইকুয়াল। কারোর হাইপারটেনশন রয়েছে, তো কারোর ডায়াবেটিস রয়েছে, কারোর হয়তো কোনো প্রবলেম নেই, কারোর হয়তো ভেরি প্রেশিয়াস প্রেগনেন্সি। তো এক একটা কেসকে আমাদের এক একভাবে ইভেন এজ ম্যাটার্স আ লট। তো প্রত্যেকটা জিনিস যদি আমরা কনসিডার করি, আমাদের অল প্রেগনেন্ট, আমি জাস্ট প্রেগনেন্সি নিয়ে বলছি, অল প্রেগনেন্ট মাদার্স আর নট সেম, এভরিবডি ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট ইয়ে। গাইনি কেসে যদি আমরা, এই গাইনোকোলজিক্যাল কেসেও যদি আমরা বলি, সেটা অনেক সময় এরকম হয় যে আমরা একটা কিছু একটা ধরা পড়েছে যেটা আমরা জানি এটা হয়তো বা নর্মাল ট্রিটমেন্ট নিয়ে একটা অপারেশন লাগবে। যখনই আমরা বলবো যে এটা তো অপারেশন দরকার, ফার্স্ট কথাই ওদের থেকে আসে পেশেন্ট থেকে, ম্যাডাম ওষুধে হইব নাকি? হ্যাঁ জিজ্ঞেস করতে পারে 100 বার, দে মাইট নাট টু নো। কিন্তু সবসময় যার কারণে আমরা এখন ডিরেক্ট অপারেশন না লিখে আই রাইট সাজেস্ট অপারেশন। তারপরে আমরা বোঝানোর চেষ্টা করি, যদি বোঝে তো তো করলো, যারা বোঝানো হয়তো ওয়েট করলো। রিসেন্ট পাস্টে একটা ফিমেল বাচ্চা মেয়ে, যে অনেক ইনিশিয়ালি জানতো আর কিছু একটা প্রবলেম আছে, কিন্তু ওয়েটেড, কিন্তু আলটিমেটলি যখন খুব বিশাল হয়ে গেল তখন চারদিক দিয়ে ফোন অ্যান্ড অল দিস থিং, মানে এক্ষুনি মেয়েটাকে অ্যাটেনশন দিতে হয়। আমি দিয়েছি, করেছি, কিন্তু জিনিসটা হচ্ছে কি দেবের হয়তো বা মাস হিসাবে খুব লেট না, টিউমার গ্রোথে গিয়ে অনেক লেট হয়ে গেছে, মানে অনেকটা বেড়ে গেছিল। তো তো যে জায়গাটা এগুলো দাঁড়াচ্ছে যে রোগীদের কিছু সচেতনতাও রোগীকে অনেকটা সুস্থ করে তুলতে পারে। সুস্থ, ইয়েস ইয়েস, আমরা তো এটাই অ্যালার্ট করার চেষ্টা করি। আজকালকে আমরা কেন প্রি কনসেপশন আর যারা আসে উই আর ভেরি হ্যাপি, আমরা ওদেরকে বলতে পারি যে কি করলো, কি করে লাইক দে ক্যান প্ল্যান হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে, তারপরে কোনটা লাইক হোয়াট দে শুড ফলো, গুড হেলথ, গুড আনটিল একটা হেলথ যদি প্রপার হয়, হাউ ক্যান আই মিন লেডি ক্যারি আ বেবি? তো হেলথ ইজ দ্য আটমোস্ট, যেটা আমরা প্রি কনসেপশন আজকাল ফিমেলস আর ভেরি কনসার্ন আসে। আসলে পরে আজকে একটা সিম্পল একটা মেডিসিন আছে ফলিক অ্যাসিড, আমরা এজ ওয়াইজ, আমরা যদি একটু এল্ডারলি, আজকালকে সব মেয়েরাই একটু এজ হয়ে বিয়ে করছে কারণ অল আর ক্যারিয়ারিস্টিক, নিজের ক্যারিয়ার শেষ করে করতে, দ্যাট ইজ ভেরি গুড, আমরাও চাই যে সব মেয়েরা ক্যারিয়ারিস্টিক হোক। কিন্তু ওখানে আমাদের একটা সাপোর্টিভ মেডিসিন আমরা দিয়ে, ফলিক অ্যাসিড কিছু না, সিম্পল মেডিসিন আমরা দিয়ে তারপরে রেখে দিই। অনেক পেশেন্ট ভাবে এটা ভিটামিন, কিন্তু আমরা দিয়ে রাখি, এটা নিয়ে এগোলে ইভেন আপনার আই মিন ফর বেবি ইজ ভেরি গুড টু অ্যাভয়েড এনি সর্ট অফ কনজেনিটাল অ্যানোমালি। তো ওগুলো জিনিসের দরকার আছে। সো সচেতনতা ডেফিনেটলি আমরা দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি। তারপরে সাইকোলজি, আজকে সবচেয়ে বড় কথা, সাইকোলজিক্যাল ব্যাকআপ ইজ ভেরি 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 নেসেসারি ইন আ আই মিন ডক্টর পেশেন্ট রিলেশনশিপ। প্রচুর মেয়েদের এত প্রবলেম, এত ঝামেলা, যেখানে আমাদের সাইকোলজিক্যাল ব্যাকআপ ইজ দ্য মেইন থিং উইচ উই হ্যাভ টু গিভ দেম, আদারওয়াইজ দে উইল রিটার্ন। কারণ কিছু থাকতে পারে, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি, ফিমেল টু ফিমেল ভ্যারি করতে থাকে সবারই, এটা কিছু কিছু ফ্যামিলিয়াল প্রবলেম থাকে সবার, আই মিন মাইন্ড সেট আপ অনেক সময় ঠিক থাকে না। এখানে আমরা অত বোঝাতে চেষ্টা করি যে এই প্রেগনেন্সি টাইমে, যে প্রেগনেন্সিতে অনেকটা দরকার আছে, ফিমেল মাইন্ড অ্যান্ড ব্রেন শুড বি হেলদি, শুড বি কুল, যেটা দরকার থাকে প্রেগনেন্সি। তো ওইগুলো জিনিস হচ্ছে গিয়ে যতটা পারা যায় উই ট্রাই টু কন্ট্যাক্ট দেম। আর ডেফিনেটলি ইফ আ পেশেন্ট ইজ ওরকম বসে যদি শোনার চেষ্টা করে টু আ ডক্টর, ডেফিনেটলি আই থিঙ্ক সো এখান থেকে অনেক কিছু হেল্প হয়। সীমান্ত শহর শ্রীভূমিতে জমাজল সমস্যায় জনজীবন বিপর্যস্ত। এরই পরিপ্রেক্ষিতে বেআইনি নির্মাণ, খাস জমি বেদখলমুক্ত করতে অভিভাবক মন্ত্রী কৌশিক রায় শ্রীভূমি জেলা কমিশনারের কার্যালয়ে গত ২৯ জুন এক পর্যালোচনা সভায় অংশ নেন। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানালেন, এবং শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছি এবং বিশেষভাবে প্রত্যেকটা জেলায় গিয়ে
ফ্লাড প্রিপেয়ারনেস সহ অন্যান্য যে সমস্ত কাজ আছে সেটা অগ্রগতি দেখার জন্য, পর্যালোচনা করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তার উদ্দেশ্যে আজকে আমরা এখানে শ্রীভূমি জেলার আগামী দিনের ফ্লাডের জন্য কী প্রস্তুতি আছে, বিভিন্ন বিভাগের কাজকর্ম যেটা আছে সেই কাজকর্ম নিয়ে আমরা আলোচনা করেছি। কিছু কিছু বিভাগের কাজকর্মের জন্য আমি আজকে বলেছি যে কয়েকটা বিভাগ, যে বিভাগে একটু ডিটেলস আরও আলোচনা করার প্রয়োজন আছে, এই জন্য আলাদাভাবে একটা ডিপার্টমেন্টকে নিয়ে আরও আগামী কয়েকদিনের মধ্যে বাজেট অধিবেশন শুরু হওয়ার পরে এই মাঝপথে আমরা একবার এসে আমরা আবার পর্যালোচনা করব। আমি এবং আমার সতীর্থ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দুজনেই রাস্তাঘাটের বিষয়, এখানে পিডব্লিউডির বিষয়, ইলেকট্রিসিটি, এডুকেশন, হেলথ এগুলো এবং পঞ্চায়েতের কাজকর্ম, পৌরসভার কাজকর্ম নিয়ে মোটামুটি একটা আলোচনা করেছি। গত কয়েকদিন আগে বরাক উপত্যকার যে 8টা পৌরসভা, 7টা পৌরসভা, একটা পৌর নিগম, সবাইকে নিয়ে আমরা শিলচরে প্রায় দিনজুড়া সভা করেছিলাম, পর্যালোচনা সভা করেছিলাম এবং আগামী দিনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নির্দেশে এবং উনি যেভাবে আসামকে করতে চেয়েছেন সেই উদ্দেশ্যে আমরা যাতে আমাদের শ্রীভূমিকেও এগিয়ে নিয়ে যেতে পারি সে বিষয়ে আলোচনা করেছি। প্রত্যেক আধিকারিকদেরকে আমরা সেভাবে নির্দেশ দিয়েছি এবং আপনাদেরও সাহায্য সহযোগিতা কামনা করি। শহরের রাস্তার অবস্থা ভয়াবহ। রাস্তার অবস্থা খুবই খারাপ। আমি দেখলাম, আপনি আসার সময় আপনি ভিডিও করছিলেন ভালো, এবং সেই জন্য আমরা NHDCL-কেও এখানে ডেকেছিলাম এবং কৃষ্ণেন্দু পাল মহাশয় মাননীয় মন্ত্রী উনি PHE ডিপার্টমেন্টকেও এখানে ডেকেছিলেন। PHE ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার দুজন এখানে উপস্থিত ছিলেন এবং আমরা আজকে ডিসিকে চেয়ারম্যান করে একটা PWD, PHE, আমাদের পৌরসভা, APDCL সবাইকে নিয়ে একটা টিম তৈরি করা হয়েছে, পুলিশও সেখানে থাকবে, একটা টিম তৈরি করা হয়েছে, জয়েন্ট টিম, এবং উদ্দেশ্য এটাই যে পৌরসভাতে বা যে রাস্তাতে কোনো কাজ হবে সেই APDCL কাজ করুক, PHE কাজ করুক, PWD কাজ করুক, তাদের মধ্যে যাতে একটা কোঅর্ডিনেশন করে কাজগুলো হয়। অনেক সময় আমরা দেখি যে PHE পাইপলাইন করার সময় PWD রাস্তাটা করে দেয়, PWD অনেক সময় রাস্তা করার সময় PHEর পাইপগুলোকে তুলে দেয়। এই জন্য কোঅর্ডিনেশন না থাকায় অনেক সমস্যা হয়। এই সমস্যাগুলো যাতে ভবিষ্যতে না হয় সেটার জন্য আমরা একটা টিম তৈরি করে দিয়েছি এবং ডিসি মহাশয়কে বলেছি যে আগামী দিনে সেই কাজগুলোকে এগিয়ে নেওয়া। আচ্ছা, অন্য সময় কিন্তু মন্ত্রীরা আসলে রাস্তাগুলো মেরামত হতো, আমরা যা দেখেছি ছোটবেলা থেকে, এখন কিন্তু সেগুলো আর দেখা যায় না। সেই নিয়মটা পরিবর্তন করতে হবে। সেই নিয়মগুলো আগের দিনে ছিল, আজকের দিনে প্রত্যেকটা বিভাগকে আমরা বলা হয়েছে কি অ্যাকচুয়াল পিকচার যেটা আছে সেই পিকচারগুলো যাতে থাকে। আমরা আজকের দিনে বলেছি, হেলথকেও আমরা বলেছি যে মন্ত্রীর ভিজিট যখন হসপিটালে হবে সেই সময় শুধু ব্লিচিং মারা না, 12 মাসে সেই ব্লিচিং যাতে প্রত্যেক দিন মারা হয়। রাস্তা রিপেয়ারিংটাই কেউ আসছেন তার জন্য রাস্তা রিপেয়ারিং, এই সমস্ত জিনিস আগে ছিল এবং এগুলা মানুষ খুব খারাপ পান। তাহলে এটার ফলে আমরা প্র্যাকটিক্যাল জিনিস যেটা আছে সেই প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমরা উপলব্ধি করতে পারি না। সেই জন্য সেই যে সিস্টেম, সেই সিস্টেমগুলি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় ইতিমধ্যে পুরো আসামে পরিবর্তন করার জন্য উনি নির্দেশ দিয়েছে এবং সেই মধ্যে আমরা ওই জেলাতে এগিয়ে দিচ্ছি। কাদার উপরে ব্ল্যাক টপিং হচ্ছে সেটা আমার জানা নেই, একটা ভিডিও আমি আপনাকে অনুরোধ করবো দেওয়ার জন্য। কিন্তু আজকের দিনে আমরা একটা নির্দেশ দিয়েছি যে বর্ষা চলাকালীন, শুধু এই বছরের নয় প্রত্যেক বছরের জন্য, যে বর্ষা চলাকালীন সেটা PWD হোক, আমাদের NHDCL হোক, কেউ যাতে ব্ল্যাক টপিংয়ের কাজ হাতে না নেয়। এখানে স্যান্ড গ্রাভেলিংয়ের কাজ আছে, অন্য কাজ আছে, যদি ব্লক বসানোর কাজ আছে সেই কাজ করুন, কিন্তু বর্ষার এই সময়ের মধ্যে যাতে ব্ল্যাক টপিংয়ের কাজ কোনো জায়গাতে না হয় এই জন্য সব বিভাগকে আমরা নির্দেশ দিয়েছি আজকে সবাই। কিন্তু যদি স্পেসিফিক কোনো জায়গাতে হয়েছে এরকম একটু সেটা ভিডিও বা কিছু যদি পাই লোকেশন নিয়ে আমরা জমাজলের সমস্যা শ্রীভূমিতে দেখা যাচ্ছে, এটা নিয়ে লোকাল মিনিস্টার অনেক চেষ্টা করছে কিন্তু সমাধান কিছু হচ্ছে না। আপনার ইনচার্জ মিনিস্টার সেটা নিয়ে একদিনের সমস্যার সমাধান হবে না। মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের নেতৃত্বে একটা এখানে আলোচনা হয়েছিল এবং আমি মনে করি আজকে আমরা আলোচনা করেছি এবং যখন এটা আলোচনা করি সব সার্কেল অফিসারদেরকে আমরা এখানে রেখেছিলাম। শ্রীভূমি শহরে এটা একটা বড় সমস্যা জমা জলের, তো আমি মনে করি এই ড্রেন, খাল এইগুলাকে যদি আমরা একটা প্রপার ওয়েতে কাজ করতে পারি তো কিছুটা হয়তো সমস্যার সমাধান।
শুক্রবার লালা রুরাল কলেজের মিটিং হলে হেল্প ফাউন্ডেশনের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মুবিন লস্কর বলেন, আমাদের হেল্প ফাউন্ডেশনে গত 10ই মহরম 26 তারিখে আমাদের ব্লাড ডোনেশন সেই ক্যাম্পে মহরম, দেখুন আমাদের তো মহরমের যে চিরাচরিত যে প্রথা, সেই প্রথার ঊর্ধ্বে উঠে আমরা একটা ব্যতিক্রমী প্রয়াস চালিয়েছি। 4 বছর থেকে বছরে আমাদের এখানে 96 নাম্বারস অফ পিপল ব্লাড ডোনেশন করেছিলেন। আর এই বছরে আমরা 90 জন লোকের ব্লাড সংগ্রহ করেছি। এই ব্লাডটা গত বছর আমরা হসপিটালকে করেছিলাম সেই ব্লাডগুলো, আর এই বছর আমরা হাইলাকান্দি সিভিল হসপিটালে দান করেছি। এর আগের বছর আমরা ক্যান্সার হসপিটালে দিয়েছিলাম 45 নাম্বারস অফ ব্লাড বোতল, আর এর আগের বছরে হয়েছিল 35 নাম্বার। আস্তে আস্তে আমাদের এটা ইনক্রিজ করছে। আর দেখুন আমাদের তো ব্লাড ব্যাংকের বরাকবেলিতে ব্লাড ব্যাংকের যে অবস্থা, সেখানে আর্ত মানুষ যারা দুস্থ মানুষ আছেন, ব্লাডের জন্য হাহাকার করতে হয়। এক বোতল ব্লাডের জন্য মানুষ হন্য হয়ে ঘুরে। সেই দিকে লক্ষ্য রেখে আমাদের হেল্প ফাউন্ডেশন এই ক্ষুদ্র একটা প্রয়াস চালিয়ে যাচ্ছে আর্ত মানুষের সাহায্যার্থে। আমরা চাই সবাই যেন ব্লাড দিতে এগিয়ে আসে, সেই প্রয়াসটা চালিয়ে যাচ্ছি। কতটুকু সফল হতে পারছি সেটা জনগণের উপর ছেড়ে দিচ্ছি। আর আমরা আগামী দিনে আমাদের যেমন আমাদের রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম, ওনার মৃত্যুবার্ষিকীতে আমরা করব। অটল বিহারী বাজপেয়ীজি, ওনার মৃত্যুবার্ষিকীতে আমরা ব্লাড ডোনেশনের এরকম একটা ক্যাম্প করব। যত আমাদের ভারতের যত মুনি ঋষিরা আছেন, ওদের জন্মদিনে বা মৃত্যুদিনে আমরা ব্লাড ডোনেশন করতে যাচ্ছি। আমাদের ফাউন্ডেশনের মুখ্য উদ্দেশ্য, আমাদের ফাউন্ডেশন থেকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটাও শুধু করা হয়। কারণ দেখেন আমাদের বরাকবেলিতে প্রায় 50 লক্ষ মানুষের বসবাস। সেখান থেকে যদি 2% লোক ব্লাড ডোনেশন করতে আসে, তাহলে আমাদের বরাকবেলিতে ব্লাডের সমস্যা আর থাকবে না, সেটা ভাবি। আমাদের এখানে অ্যাওয়ারনেসের অভাব। আমি সরকারের কাছে আবেদন রাখতে চাই, আমাদের যে এনজিও গুলো আছে সেই এনজিও গুলোকে আমরা নিজেদের পয়সায় এই অ্যাওয়ারনেসটা করে থাকি এবং নিজেদের পয়সায় ব্লাড কানেকশন, ওই দিন যারা ব্লাড দিতে আসে তাদেরকে আমরা মিষ্টি এবং বিরিয়ানি এইগুলা দিয়ে থাকি খাওয়ার জন্য। সেটা আমাদের এনজিওর নিজস্ব পয়সায়। আমরা যে এনজিওর আমাদের 40 জন মেম্বার আছেন, ওই 40 জনের অর্থাৎ ওদের দিয়ে আমরা সাহায্য এইগুলা চালিয়ে যাই। আমি সরকার বাহাদুরের কাছে এটাই আবেদন রাখতে চাই, আমাদেরকে আর কিছু করতে হবে না। যেটা গ্রামে গ্রামে যদি ব্লাডের অ্যাওয়ারনেসটা করা হয়, মানুষকে ব্লাড দিলে কি হয় আর ব্লাড দেওয়া মানুষের জন্য, স্বাস্থ্যের জন্য মানুষের কি উপকারে আসে, ব্লাড দিলে অনেক রোগ থেকে আমরা রক্ষা পাই, ওই আওয়াজটা যদি আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে আমাদের ব্লাডের কোনো অসুবিধা থাকবে না। সরকার যদি ক্যাম্প আপনারা আয়োজন করে থাকেন নিশ্চয়ই মাঝে মধ্যে। আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প আয়োজন করে থাকি, সেটা আমাদের নিজস্ব পয়সায় অর্জন। আমি হাইলাকান্দি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলাম, ওনাকে বলেছিলাম স্যার আমাদের এনজিওটা যারা বরাকবেলি ব্লাড ডোনার্স ফোরাম আছে, স্মাইল আছে, হেলথ ফাউন্ডেশন আছে, এইরকম যেগুলা বরাকবেলিতে ব্লাডের জন্য কাজ করছে, সেই অর্গানাইজেশন গুলোকে যদি একটু বেশি না একটু অর্থ দিয়ে যদি সাহায্য করে, অ্যাওয়ারনেস করার জন্য যদি অর্থ দিয়ে সাহায্য করা হয়,
তাহলে আমি ভাবি যে বরাকবেলিতে অন্তত আমরা ব্লাডের এই যেটা শর্টেজ আছে সেটা সংকুলন করতে পারবো। আপনাদের সংগঠনটা আপাতত জেলা ভিত্তিক সম্ভবত। না না না, আমাদের সংগঠনটা হাইলাকান্দি জেলা ভিত্তিক, কিন্তু আমরা কভার করছি সম্পূর্ণ বরাকবেলি থেকে। ইভেন কি আমরা যে গুয়াহাটি মেডিকেল কলেজে যারা রোগ আসছে গুয়াহাটিতে, যদি ওই গত 27 তারিখে আমি কাঠমান্ডু যাওয়ার পথে সেখানে গুয়াহাটি থেকে গুয়াহাটি বিবরুয়া ক্যান্সার হসপিটালে একটা শিলচরের মেয়ে এসেছিল যার ক্যান্সার রোগ, 5 বছরের মেয়ে, ওকেও তো আমরা এই গুয়াহাটি থেকে অ্যারেঞ্জ করে দিয়েছি ব্লাড। এরকম যারা গুয়াহাটি থেকে আসে, যারা গুয়াহাটিতে আমাদের একটা টিম বানিয়েছি, 12 জনের একটা গ্রুপ আছে। ওরা যারা বরাকবেলির লোক যারা আসে এখানে এসে রক্তের জন্য সাহায্য চায়, তাদেরকে আমরা সাহায্য করে থাকি। আর ক্যান্সার হসপিটাল শিলচর মেডিকেল কলেজ এবং শিলচর ক্যান্সার হাসপাতাল, ওইখানে গিয়ে যদি কোনো রোগী ব্লাডের জন্য, ওদেরকে আমরা সাহায্য করি। বরাকবেলি ভিত্তিক কাজ করছি আমরা। প্রয়োজনে আপনাদের সঙ্গে যোগাযোগ করা যাবে। হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আর একটা আছে যে হাইলাকান্দি ব্লাড ব্যাংকে, যে আগে গেলে আমরা ব্লাড যেটা ডোনেট করতাম, যেটা ব্লাড ডোনেট করার পর যখন দেখুন একটা মানুষ যখন একটা রোগীকে নিয়ে মেডিকেলে গেল, ডাক্তার যখন বললো ওকে আপনার এক বোতল ব্লাড লাগবে, তখন এই মানুষটা যে ব্লাড কোথায় পাবে, ওর মাথায় আকাশ ভেঙে পড়ে। তা আমাদের কথা হলো যে ব্লাডটা ওকে এই সময় না বলে সাথে সাথে ওকে ব্লাড দিয়ে সাহায্য করা হোক, এবং পরে ওর কাছে অ্যাপিল রাখা হোক, যদি ও দিতে পারে তো দিল, আর না হয় যে অনেকে এই আমাদের দান করা যেগুলা ব্লাড, ওই ব্লাড থেকে বিনিময়ের কথা ছেড়ে আনি, ওকে ফ্রি অফ কস্ট ওই যে প্রসেসিং করার যে ফিস 450 টাকা লাগে, ওইটা দিয়ে ব্লাডটা দিয়ে দিলে হবে। ওই জন্য আমরা কাজ করে দেখি কি হয়। এটা অ্যাওয়ারনেস, আপনাদের সাহায্য সহযোগিতা লাগবে। যদি আপনারা অল ইন্ডিয়া রেডিওতে সেটা যদি বহুল প্রকারে প্রচার করেন, তাহলে আমরা অনেক উপকৃত হই। শ্রোতা বন্ধুরা, আহরণ অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দিই, উপস্থাপনায় ছিলাম বিপ্লব বিশ্বাস, শব্দগ্রহণ করেছেন রাহুল কান্তি দেব, জসিমউদ্দিন লস্কর এবং নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।